ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ছাকা ভাবে ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি। লাগে জুরি জুরি সুরসুরি। শ্রোতা বন্ধুরা, প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস উইক বা অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ, যা প্রতি বছর 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত পালিত হয়, মানুষের মধ্যে চোখের যত্ন সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই সপ্তাহে চোখের বিভিন্ন রোগ যেমন ছানি, গ্লোকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইত্যাদি সম্পর্কে তথ্য প্রচার করা হয়। নিয়মিত চোখ পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ, বিশেষ করে ভিটামিনে সমৃদ্ধ খাদ্য এবং চোখের পরিচ্ছন্নতা বজায় রাখা অন্ধত্ব প্রতিরোধে বিশেষভাবে সহায়ক। শিশুদের চোখের সুরক্ষায়ও জোর দেওয়া হয়। সময় মতো চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি এই সপ্তাহের প্রধান লক্ষ্য, যাতে সবাই সুস্থ দৃষ্টি বজায় রাখতে পারে। এবার দেখে নেই ইতিহাসের পাতায় আজকের দিনে উল্লেখযোগ্য কি রয়েছে। 1855 খ্রিস্টাব্দে আজকের দিনেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় এর প্রথম ভাগ প্রকাশিত হয়। 1867 খ্রিস্টাব্দের আজকের দিনেই সিঙ্গাপুর ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তাছাড়া 1869 সালে এই সময়কালে ভারতে আয়কর চালু হয়। তাছাড়া 1878 সালে কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয় আজকেরই দিনে। 1912 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয় আজকেরই দিনে। তাছাড়া 1935 সালে 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে আজকের দিনে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল। 1936 খ্রিস্টাব্দের আজকের দিনেই ভারতে ওড়িশা রাজ্য প্রতিষ্ঠিত হয়। 1957 সালে অল ইন্ডিয়া এয়ার এর অন্যতম নাম রাখা হয় আকাশবাণী। ভারতে পুরাতন মুদ্রা 64 পয়সায় 1 টাকা বহাল রেখে দশমিক মুদ্রা 100 পয়সায় 1 টাকা চালু হয় আজকের দিনেই। আজকের দিনেই 1960 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করে। তাছাড়া আজকেরই দিনে যাদের জন্ম হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য 1578 সালে রক্ত সঞ্চালন পদ্ধতির অন্যতম উদ্ভাবক ডক্টর উইলিয়াম হার্বি। তাছাড়া আজকেরই দিনে 1870 সালে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি লেখক অতুল চন্দ্র সেন। তাছাড়া আজকেরই দিনে জন্মগ্রহণ করেছিলেন 1931 খ্রিস্টাব্দে চিকিৎসক, প্রাবন্ধিক এবং কথাশিল্পী ডক্টর মোহাম্মদ মুর্তজা। আমরা জেনে নিলাম উল্লেখযোগ্য ইতিহাসের পাতায় আজকের দিনে কি রয়েছিল। শ্রোতা বন্ধুরা, এবারের সময় আপনাদের কিছু অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে আজও বেশ কয়েকটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছে গেছে। চলুন এক এক করে আপনাদের পড়ে শোনাই। প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটে, বীরভূম থেকে। কি লিখছেন উনি, চলুন শুনি আমরা। প্রিয় অভিজ্ঞাপন, কি লিখি তোমায়, এবারের এপ্রিল মাসের বিষয় দিয়েছ বৈশাখ স্মৃতি। বৈশাখ মাসে প্রথমেই আসে নববর্ষ, দোকানে দোকানে হালখাতা এবং রবীন্দ্র জয়ন্তী। এক তপ্ত দুপুরের অভিজ্ঞতা আমার বৈশাখের স্মৃতি। একদিন 3-4 বন্ধু, ভাইপো আর আমি গেলাম ঝাড়খণ্ড রাজ্যের এক গ্রামে। নদী বেষ্টিত গ্রাম। আমরা উঠলাম আমার মাসতুতো দাদার বাড়ি। মাটির দেওয়াল, খড়ের চাল, তখনও বিদ্যুৎ যায়নি। তালপাতার পাখা, ছোট একটা জানলা, হাওয়া নেই, গুম হয়ে আছে। কেমন যেন একটা গুমোট পরিবেশ। নীল আকাশ
একটু হাওয়া বয় না, একটা চিল খুঁড়ে খুঁড়ে গ্লাইড করে বেড়াচ্ছে। পাতকোয়ে একটা আছে, সেখানে খুব ভিড় জল তলানিতে। আমরা ঠিক করলাম নদীতে যাব স্নান করতে, কিন্তু সে তো প্রায় 1 মাইল। কাছে একটা ডিজেল চালিত শ্যালো মেশিন আছে, ওটা চালালে ঠান্ডা জলে স্নান করা যাবে। হঠাৎ গো গো আওয়াজ, সে সঙ্গে ঝড়, প্রচণ্ড গতিবেগ। ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে ধেয়ে এলো। ধুলোর ঝড়ে কিছু দেখা যায় না, সাথে শিলাবৃষ্টি আরম্ভ হলো। ঝড়ের গতিবেগ প্রচণ্ড। পাশের বাড়ির টিন আকাশে উঠে পড়েছে, মনে হচ্ছে উড়ে চলেছে। অচিন পানে শ্যামলী ধবলি গায়ে বাঁধা ছিল। একটা দড়ি ছিঁড়ে মাঠের দিকে আর আরেকটা কোথায় গেল খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঝড় না তো সুনামি কিংবা টর্নেডো বা যা বলবেন, একটা পাড়া সম্পূর্ণ বাড়িঘর শেষ হয়ে গেছে। সামনের বাড়ির টিনের চাল প্রায় 3-4 কিলোমিটার দূরে মাঠের দিকে পড়েছে। খড়ের পালের তলায় চাপা পড়েছে শ্যামলী গায়ে। তার বাছুর তার দিকে তাকানো যায় না। অবলা প্রাণী বারে বারে ঘুরে ঘুরে মায়ের কাছে যাচ্ছে, কি যেন একটা বলতে চাইছে। আমাদের চোখ ফেটে জল এলো না। সেদিন দুপুরে আর কিছু খাওয়া হয়নি, কারণ খাবার দাবার ধুলোবালিতে নষ্ট হয়ে গেছিল, রান্নাঘরের চালটাও উড়ে গেছিল। ঘটনাটা 1978 সালের। আজকের 2026 অভিজ্ঞাপনে কি বলবো এই ভয়ঙ্কর ঘটনা তুমি মনে করিয়ে দিলে। ধন্যবাদ আনতে। সবাই ভালো থাকুন। আমার আওয়াজের দুনিয়ার বন্ধুদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রীশ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম। পরের চিঠিটি পাঠিয়েছেন অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, ভায়া লাভপুর, বীরভূম থেকে। উনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, বৈশাখের কিছু স্মৃতি একেবারে প্রাণীর সঙ্গে মিশে থাকে সব সময়। মনে হয় এ যেন স্মৃতি নয়, যেন প্রতিদিনের অভ্যাস। বৈশাখের স্মৃতি মানেই একরাশ সতেজ অনুভূতি, মাটির গন্ধ, ঢাকের আওয়াজ আর ছোটবেলার রঙিন দিনগুলো। গ্রীষ্মের দাপট থাকলেও বৈশাখ বাঙালির জীবনে আনে উৎসব এবং মিলনের বার্তা। পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নেওয়া। এর সঙ্গে জড়িয়ে থাকা চৈত্র সংক্রান্তির ব্যস্ততা, ছোট বড় থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ীদের হালখাতার উৎসব, মিষ্টি মুখ আর ক্যালেন্ডার পাওয়ার স্মৃতি। সত্যিকার অর্থে বৈশাখ তো বাংলার নববর্ষ, বাঙালির সংস্কৃতির শুরু। বৈশাখের স্মৃতি মানেই বাঙালির প্রাণের উৎসব, নতুন পোশাক এবং বৈশাখী মেলার সোনালী শৈশব। এটি পুরনো বছরের ক্লান্তি ভুলে নতুন সম্ভাবনার হাতছানি, যা স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকে। বৈশাখের স্মৃতিগুলো কেবল একটি দিনের নয়, বরং বাঙালির নিজস্ব সংস্কৃতি ও শিকড়ের সাথে মিশে থাকা এক গভীর আবেগের নাম। সময়ের সাথে উদযাপনের ধরন বদলালেও বৈশাখের মূল আনন্দ ও নস্টালজিয়া আজও একই রকম। আজ বহু দূরে ফেলে এসেছি সেই বৈশাখের স্মৃতি। আজ আমার বাবা মা কেউ বেঁচে নেই, কিন্তু মহাকালের চিরায়িত নিয়মে আজও বৈশাখ আসে। নববর্ষের উদ্দীপনায় মেতে উঠি আমরা। গ্রামের নির্জন পরিবেশে আটপৌরে আয়োজনে উদযাপিত বৈশাখের দিনগুলির কথা আজও ভুলতে পারি না। ভুলতে পারি না বৈশাখের প্রখর রোদে বটতলার শীতল ছায়ার কথা। তাই বৈশাখের আগমন মুহূর্তে ছোটবেলার কথা স্মরণ করে বুকের ভিতর ভালো লাগার অনুভবে আজও আমি আলোড়িত হই। তাই বৈশাখের স্মৃতি পরম আদরের পুষে রাখা সুখের ছোট্ট সুখ পাখি
যা আমৃত্যু আমার মনের সুখের সরোবর হয়ে বেঁচে থাকবে। চিঠিটি পাঠিয়েছেন অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, ভায়া লাভপুর, বীরভূম থেকে। পরবর্তী চিঠিখানি পাঠাচ্ছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সুবর্ণ ও প্রিয়াঙ্কা কলেজ জীবন থেকেই বন্ধু। তাদের বন্ধুত্ব ছিল এলাকার মানুষের কাছে উদাহরণ স্বরূপ। সুবর্ণ ছিল শান্ত ও বিচক্ষণ, আর প্রিয়াঙ্কা প্রাণবন্ত এবং চঞ্চল। তাদের মধ্যে বোঝাপড়া ছিল নিখুঁত, যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। কিন্তু সময়ের সাথে সাথে সেই নিটোল সম্পর্কে ফাটল ধরতে শুরু করল। ফাটল ধরল বাইরের কিছু মানুষের গুজবে। তাদের এক সহকর্মী ঈর্ষা কাতর হয়ে প্রিয়াঙ্কার নামে মিথ্যে কথা রটাতে শুরু করল। বলল, প্রিয়াঙ্কা নাকি সুবর্ণের সরলতার সুযোগ নিচ্ছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাকে ব্যবহার করছে। শুরুতে সুবর্ণ পাত্তা দেয়নি, কিন্তু একই কথা বারবার শুনতে শুনতে তার মনেও সন্দেহের বীজ বপন হল। তার ব্যবহারে পরিবর্তন এলো। সে প্রিয়াঙ্কাকে এড়িয়ে চলতে শুরু করল। ফোন ধরত না, দেখা খুলেও কথা বলতো না। প্রিয়াঙ্কা অবাক হয়ে কারণ জানতে চাইলে সুবর্ণ শুধুই এড়িয়ে যেত। সম্পর্কের সেই নির্মল স্রোত ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠেছিল। একে অপরের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধা, যা সম্পর্কের ভিত্তি ছিল, তা যেন দূষিত বাতাসে মিলিয়ে যাচ্ছিল। একদিন কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে তাদের দেখা হলো। প্রিয়াঙ্কাই সুবর্ণের নীরবতার বাঁধ ভাঙল। সরাসরি জানতে চাইল তার এই অদ্ভুত আচরণের কারণ কি। সুবর্ণ দ্বিধাগ্রস্ত হয়ে সব কথা খুলে বলল। সব শুনে প্রিয়াঙ্কা হাসল। বিশ্বাস করতে পারলি না তুই আমাকে, সুবর্ণ? আমাদের বন্ধুত্ব কি এতটাই ঠুনকো ছিল যে বাইরের লোকের কথায় তা ভেঙে যাবে? এই কথাগুলো সুবর্ণের মনে গভীর ছাপ ফেলল। সে নিজের ভুল বুঝতে পারল। সুবর্ণই প্রিয়াঙ্কার কাছে পরবর্তীতে ক্ষমা চেয়ে নিল। তারা দুজন সিদ্ধান্ত নিল, বাইরের কোনো নেতিবাচক শক্তি বা মানুষের মন্তব্য তাদের পবিত্র বন্ধুত্বকে আর দূষিত করতে পারবে না। তারা আবার নতুন করে বন্ধুত্বের সেই হারানো সেতু তৈরি করল, তবে এবার আরও মজবুতভাবে। সম্পর্ক বাঁচাতে গেলে একে অপরের প্রতি বিশ্বাসটাই আসল, বাইরের সংকট নয়। শুভেচ্ছা আনতে সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। আর লিখছি তোমায় পর্বে একেবারে শেষ চিঠিখানি লিখে পাঠাচ্ছেন অভিজিৎ মণ্ডল, বাড়ি যমুনা কুঞ্জ, ঠিকানা শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ। তিনি প্রথম বিষয় বৈশাখের স্মৃতি নিয়ে চিঠিখানি লিখছেন। মনের দর্পণ অভিজ্ঞাপন। তোমার এই পক্ষের বিষয় বৈশাখের স্মৃতি বিষয়ে ভাবতে বসে মনে পড়ে গেল 2016 থেকে 2019 সালের সেই সব রঙিন বিকেলগুলো, যে বিকেলগুলিতে আমাদের ফুটবল মাঠটা কেঁপে উঠত, আমাদের ছোট্ট বড় শক্ত নরম জোড়া জোড়া পায়ের দাপাদাপিতে। তবে বৈশাখ আমার প্রিয় একটি মাস। তার প্রধান কারণ হল পয়লা বৈশাখ আমার মায়ের শুভ জন্মদিন। তাই সেই সূত্রে সেই সময়ে ফুলচোরের দল নামে গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেদের নিয়ে আমি একটি ফুটবলের টিম গড়ে তুলেছিলাম। প্রায় প্রতি বছর পয়লা বৈশাখে 4 দলীয়, কখনো বা 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতাম। আর সারা বছরই চলত প্র্যাকটিস, আলোচনা, কে এইবার আমার ওই ফুলচোরের দলের চান্স পাবে, কে খেলবে গোলকিপার কে,
স্টপার, স্ট্রাইকার, কেই বা হবে ব্যাক, ইত্যাদি ইত্যাদি। সমস্ত উৎসাহ, উদ্দীপনা, ভালো লাগা এক নিমিষেই উধাও হয়ে গেল 2020 সালের করোনা নামক অভিশাপের লকডাউন এসে। তারপর থেকে আমার ফুলচোরের দল ছন্নছাড়া দলে পরিণত হল। ফুলচোরের দলের সদস্যরা তখন থেকেই অনেকেই স্কুল ছুট হয়ে নিজের নিজের কাজে চলে গেল চেন্নাই, মুম্বাই, কেউ বা দিল্লিতে। এখন সেই ফুটবলের মাঠটা আমায় দেখে প্রশ্ন করে, আর কি আসবে না সেই সব দিন? তাই এই বছর থেকে ফুটবল, ক্রিকেট না হোক, গ্রামের ছেলে মেয়ে নির্বিশেষে বাঙালির সেই চিরাচরিত গ্রামীণ খেলা কাবাডি নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করব। নতুন করে আবার এক ফুলচোরের দল গড়ে তুলবই। চিঠিটি লিখে পাঠাচ্ছেন অভিজিৎ মণ্ডল, বাড়ির নাম যমুনা কুঞ্জ, ঠিকানা শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ। আর সেই সাথে আমাদের লিখছে তোমায় পর্বের এখানে ইতি টানতে হচ্ছে। তবে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমাদের এপ্রিল মাসের প্রথম বিষয় কিন্তু বৈশাখের স্মৃতি, এবং আমাদের এপ্রিল মাসের দ্বিতীয় বিষয় কিন্তু সম্পর্ক সংকট। অবশ্যই চিঠি লিখে পাঠাবেন, আপনাদের অনুভবের কথা শোনার জন্য আমরা অপেক্ষমান রয়েছি। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন, আর চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন না। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, অভিজ্ঞাপন অনুষ্ঠানের এপ্রিল মাসের প্রথম বিষয় বৈশাখের স্মৃতি এবং দ্বিতীয় বিষয় সম্পর্ক সংকট। এবারে বিভিন্ন তথ্য। আজ 1 এপ্রিল থেকে দেশে শুরু হতে চলেছে 2027 সালের আদমশুমারি বা জনগণনা। এটি হবে দেশের 16তম এবং স্বাধীনতার পর 8ম আদমশুমারি। ডিজিটাল পদ্ধতিতে হবে এবারের আদমশুমারি। আদমশুমারির পুরো প্রক্রিয়াটি 2টি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে বাড়ি তালিকাভুক্তি এবং স্বগণনা কার্যক্রম পরিচালিত হবে। এই পর্যায়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকরা অনলাইনের মাধ্যমে নিজেদের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। স্বগণনার সুবিধা আজ 1 এপ্রিল থেকে 31 আগস্টের মধ্যে নির্ধারিত 15 দিনের সময়সীমায় চালু থাকবে, যা রাজ্যভেদে পরিবর্তিত হতে পারে। দ্বিতীয় ধাপে স্বগণনা শেষ হওয়ার পর 30 দিনের মধ্যে বাড়ি তালিকাভুক্তির কাজ সম্পন্ন করা হবে, যা 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই ধাপে জাতিভিত্তিক গণনাও করা হবে। এবারের আদমশুমারি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব পোর্টাল। সাধারণ মানুষের সুবিধার্থে স্বগণনার জন্য পোর্টালটি 16টি ভাষায় উপলব্ধ থাকবে। এছাড়া আদমশুমারির কার্যক্রম তদারকির জন্য একটি ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে এবং হাউস লিস্টিং ব্লক তৈরির কাজও ওয়েব ম্যাপিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পন্ন করা হবে। জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের। জনজীবনের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় এবং সোনামুড়া মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন বিকেল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএনএসএস 2023-এর 163 নং ধারা অনুযায়ী সিপাহীজলা জেলার জেলা শাসক এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ আগামী 12 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ সামরিক, আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যদের ক্ষেত্রে
পুলিশ সুপার এবং মহকুমা শাসকের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারী এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ত্রিপুরার সবকটি জেলার প্রার্থীদের জন্য ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ র্যালি শুরু হতে চলেছে। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। উপযুক্ত প্রার্থীরা ইতিমধ্যে অনলাইনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিচ্ছেন। আর্মিতে নিয়োগ র্যালিতে অংশ নিতে হলে অবশ্যই আগে থেকে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার পর অনলাইনে দরখাস্ত পাঠাতে হবে। অনলাইনে দরখাস্ত পাঠানোর শেষ তারিখ আজ 1 এপ্রিল। এরপর অনলাইনে আবেদন করা যাবে না। ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর, এসএসআর, এমআর অ্যান্ড এসএসআর পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ সম্ভাব্য 1000টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস, বয়স 17 থেকে 21 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় থাকবে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 6 এপ্রিল। বাছাইকৃতদের পরীক্ষা বা ইন্টারভিউর কেন্দ্র এবং তারিখ কল লেটারে জানানো হবে। বিস্তারিত জানতে ইন্ডিয়ান নেভির ওয়েবসাইট দেখে নিতে পারেন। তাছাড়া কোল ফিল্ডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ মোট 16টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, বিই, বিটেক পাস, বয়স 18 থেকে 40 বছর। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 6 এপ্রিল। বাছাইকৃতদের ইন্টারভিউর তারিখ এবং কেন্দ্র কল লেটারে জানানো হবে। ত্রিপুরার প্রার্থীদের অনলাইনে দরখাস্ত পাঠানোর সুবিধা রয়েছে। ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে। তাছাড়া বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন। স্বাস্থ্য বিষয়ক টুকিটাকিতে আজ আমরা জেনে নেব বসন্তে কেন বাড়ে অ্যালার্জির প্রকোপ। শীতের শেষে প্রকৃতিতে বসন্তের আগমন ঘটে। চারদিকে নতুন পাতা, ফুল আর রঙের সমারোহ দেখা যায়। কিন্তু এই সুন্দর ঋতুতেই অনেকের জন্য নিয়ে আসে অস্বস্তিকর এক সমস্যা, অ্যালার্জি। বসন্তকালে গাছপালা ও ঘাসের পরাগরেণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে। যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এসব কণিনিকাকে ক্ষতিকর হিসেবে ধরে নেয়, তাদের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়া ধুলাবালু, ছত্রাকের স্পোর বা পোষা প্রাণীর লোমও অ্যালার্জির উপসর্গ বাড়িয়ে দিতে পারে। বসন্তকালের অ্যালার্জির লক্ষণ সাধারণত সর্দি কাশির মতো হলেও কিছু পার্থক্য রয়েছে, যেমন বারবার হাঁচি, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া বা চুলকানো, গলা খুসখুস করা এবং কখনো কখনো মাথা ব্যথা বা ক্লান্তি। অনেক সময় এসব উপসর্গ কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে, বিশেষ করে যখন বাতাসে পরাগরেণুর মাত্রা বেশি থাকে। যাদের অ্যালার্জি বেশি তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করে গ্রহণ করা উচিত। অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ বা নাকের স্প্রে অনেক সময় উপসর্গ কমাতে সাহায্য করে, তবে কোনো ঔষধ নিজে থেকে না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবারে চলুন আমরা জেনে নেই আজকের দিনে আবহাওয়ার কি তারতম্য থাকবে। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আগামী 24 ঘণ্টার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 55%। এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘণ্টায় 17 মিলিমিটার। আর এক সতর্ক বার্তায় বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মহকুমায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এর সঙ্গে শেষ করছে আমাদের আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম পিন্টু লাল সাহা, অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।
আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং এরপরেই শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। Akashvani presents Morning News.